সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং তোমাদের কর্তব্যকর্ম সঠিকভাবে সম্পাদন করে যাচ্ছ। এই আশা রেখে ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত মাস্টার্স শেষ বর্ষের সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আধুনিক রাষ্ট্র জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে পরিচিত। আর যেহেতু আধুনিক রাষ্ট্র জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেই কারণে রাষ্ট্রকে বহুবিধ উন্নয়ন কার্যাবলী সম্পাদন করতে হয়। আর এই বহুবিধ উন্নয়ন কার্যাবলী সম্পাদন করতে গিয়ে একটি রাষ্ট্র ব্যবস্থায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তাদের মধ্যে আমলাতন্ত্র হচ্ছে অন্যতম। আজকের আমাদের পাঠের এই আলোচ্য বিষয় হচ্ছে আমলাতন্ত্র তথা আমলাতন্ত্রের সংজ্ঞা, উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে আমলাতন্ত্রের ভূমিকা এবং অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। রিচার্ড ক্রসম্যান একটা মন্তব্য করেছিলেন, সেটা নিয়েও আমরা তোমাদের সাথে আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো আমরা প্রথমেই জেনে নিই আসলে আমলাতন্ত্র কি। আমরা আগেই বলেছি যে আধুনিক বিশ্বে রাষ্ট্র পরিচালনা করার জন্য যতগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে তার মধ্যে আমলাতন্ত্র হচ্ছে অন্যতম, এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও কার্যকর করার ক্ষেত্রে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং আমলাতন্ত্র ছাড়া প্রশাসন পরিচালনা করা প্রায় অসম্ভব। অতএব আমলাতন্ত্র আমরা এখন জানবো যে এই আমলাতন্ত্রটা আসলে কি। আসলে আমলাতন্ত্র বলতে আমরা বুঝি যে সরকারি কার্য সম্পাদনের ক্ষেত্রে যে বিভিন্ন দপ্তর আছে তাদের বিভিন্ন যে বিভাগ রয়েছে, অর্থাৎ সরকারের কার্যাবলী, সরকারের যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা বিভিন্ন বিভাগের মাধ্যমে সম্পাদন করা, এবং বিভিন্ন বিভাগের প্রশাসনের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা সরকারের নীতি এবং সিদ্ধান্ত বা সেটা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকেন। সংকীর্ণ অর্থে আসলে আমরা আমলাতন্ত্র বুঝে থাকি মানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে যারা সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, অর্থাৎ সরকার পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাগণই আমলা নামে পরিচিত। এবং আমলাতন্ত্র শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি, এবং ব্যুরোক্রেসি শব্দটি ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে এসেছে, এবং এই শব্দদের অর্থ যথাক্রমে ডেস্ক এবং রুল। অতএব ব্যুৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র বলতে বোঝায় ডেস্ক গভর্নমেন্ট বা দপ্তর সরকারকে বোঝানো হয়ে থাকে। তো এ প্রসঙ্গে বিভিন্ন দার্শনিক বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, যেমন ফিফনার ও প্রেস্থাস বলেন যে আমলাতন্ত্র হচ্ছে বিভিন্ন ব্যক্তি ও তাদের কাজকে এমন এক পদ্ধতিতে সংগঠিত করা যা সুসংহতভাবে কি হয় গোষ্ঠী শ্রমের উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়। তারপরে অ্যালমন্ড ও পাওয়েল বলেন যে আমলাতন্ত্র হচ্ছে এমন একটি ব্যাপক সংগঠনকে বোঝায় যার মাধ্যমে শাসকবর্গ কি করে বা বিধি প্রণেতারা নিজেদের সিদ্ধান্তকে কার্যকরী করার চেষ্টা করে থাকেন। ফাইনারের মতে আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত পেশাজীবী এবং তারা হচ্ছে সুদক্ষ কর্মচারীদেরকে আসলে বোঝানো হয়ে থাকে। তা আমলাতন্ত্রের যে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার, এবং ওনাকে আধুনিক আমলাতন্ত্রের জনকও বলা হয়ে থাকে। তো ম্যাক্স ওয়েবারের মতে আসলে আমলাতন্ত্র হলো দক্ষতা, নিরপেক্ষতা ও মনুষ্য প্রকৃতির অনুপস্থিতির বৈশিষ্ট্য সংবলিত এক প্রকার প্রশাসন ব্যবস্থা হিসেবে উনি আখ্যায়িত করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, উল্লেখিত সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে আমলাতন্ত্র বলতে আসলে একদল সরকারি দক্ষ প্রশিক্ষিত আধুনিক শিক্ষায় শিক্ষিত কর্মকর্তাদেরকে বোঝানো হয়ে থাকে যারা সরকারি নীতি এবং সিদ্ধান্ত প্রণয়ন এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এক কথায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন।
তো এই পর্যায়ে আমরা আলোচনা করব যে উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে আসলে আমলাদের ভূমিকা কি বা তারা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমরা জানি যে আধুনিক বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা অনেকটা জটিল প্রকৃতির। তো এই জটিল প্রকৃতির রাষ্ট্র ব্যবস্থা যেহেতু তার বিভিন্ন ধরনের জটিল কার্য কিন্তু সম্পাদন করতে হয় এবং আধুনিক রাষ্ট্র যেহেতু অনেক জনকল্যাণমূলক কার্যাবলী সম্পাদন করে থাকে, তো এই অনেক জনকল্যাণমুখী কার্য সম্পাদনের ক্ষেত্রে আপনারা কিন্তু মুখ্য ভূমিকা পালন করে থাকি। বিশেষ করে আধুনিক রাষ্ট্রগুলো আমরা কি দেখে থাকি, আধুনিক রাষ্ট্রগুলো দেখে যাচ্ছে যে আইন প্রণয়ন সংক্রান্ত কাজ অনেকটা আগের যে জটিল হয়ে পড়েছে। তারপরে রাজনীতিবিদদের ধরো সময়ের অভাব, তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের দক্ষতার অভাব, তারপরে আইন প্রণয়নে জটিলতা, এই বিভিন্ন কারণে আমলাদের উপর মানে একটা রাষ্ট্রের আইন প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত অনেক গুরুদায়িত্ব তাদেরকে কি করতে হয়, পালন করতে হয়। এই কারণে কিন্তু তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো আমরা এখন সে সম্পর্কে আলোকপাত করব। প্রথম হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত। আমরা জানি একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে আইন প্রণয়ন করা। যার সরকারি কর্মচারীগণ কি করে থাকেন, এই আইন প্রণয়ন করতে গিয়ে বিশেষ করে আইনসভা কিন্তু আইন প্রণয়নের কাজটা করে থাকেন এবং সরকারি যে রাজনীতিবিদ আছেন তারা কিন্তু বা জনগণের যে প্রতিনিধি আছেন অর্থাৎ আইনসভার যে সদস্যরা আছেন তারা কিন্তু আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং তারা আইন প্রণয়ন করতে গিয়ে কিন্তু তারা আমলাদের সহযোগিতা নিয়ে থাকেন। একটা বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে আমরা একটা জিনিস দেখে থাকি যে আমরা আইন প্রণয়ন থেকে শুরু করে তারপরে ধরো আইন প্রণয়ন থেকে শুরু করে বিশেষ করে আইনটা যখন যখন আইনসভার সদস্যরা আইনসভায় উত্থাপন করে থাকেন তখন দেখা যায় যে তারা আইনের মূল কাঠামোটুকু শুধু রচনা করে থাকেন আর বাকি দায়িত্বটা কিন্তু আমরারাই করে থাকেন। বিশেষ করে আইনের ফাঁক ফোকরগুলো পূরণের দায়িত্ব কিন্তু শাসন বিভাগের উপর ন্যস্ত থাকে আর শাসন বিভাগের এই দায়িত্বটা পালন করে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ তারা এই দায়িত্বটা পালন করে থাকে। বিশেষ করে আইনের ব্যাখ্যা তারপরে উপ আইনের সাহায্যে তারা আইনের ফাঁকফোকরগুলো পূরণ করে থাকেন। তারপরে সেটা হচ্ছে পরামর্শ সংক্রান্ত কাজ। এই স্থায়ী সরকারি কর্মচারীগণ তাদের বিশেষীকৃত জ্ঞান ও অভিজ্ঞতা লব্ধ দক্ষতার দ্বারা কিন্তু মন্ত্রীদের সরকারি নীতি নির্ধারণ ও শাসনকার্য পরিচালনায় কি করে থাকেন, সহযোগিতা করে থাকেন। এবং আমরা জানি যে স্থায়ী সরকারি কর্মচারীরা গণই কিন্তু শাসন কার্যে এই বিশেষীকৃত জ্ঞান সরবরাহ করে থাকেন। তাছাড়া আইনসভায় সদস্যদের মন্ত্রীদের বিভিন্ন কি করতে হয়, বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দিতে হয়। তো মন্ত্রীদের এই সমস্ত অভিজ্ঞ ও বিচক্ষণ আমলারাই কিন্তু এক্ষেত্রে সহযোগিতা করে থাকেন। তারপরে যেটা শাসন কার্যে ধারাবাহিকতা রক্ষা। এই দেশের শাসন কার্যে নিরবচ্ছিন্নতা বজায় রাখা বা ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে এই আমলাদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় সরকারি কর্মচারীরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমরা জানি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কি হয়, অধিকাংশ রাষ্ট্রগুলোতেই দেখা যায় যে 5 বছর পরপরই শাসক গোষ্ঠীর পরিবর্তন ঘটে থাকে। এটা যদি নিয়মের মাধ্যমে হয়, আবার অনেক ক্ষেত্রে ব্যতিক্রমও ঘটে থাকে, অনেক আগেই পরিবর্তন ঘটে থাকে। তো এই যে শাসক গোষ্ঠী একটা শাসক গোষ্ঠী থেকে অন্য একটা নতুন শাসক গোষ্ঠী ক্ষমতায় আসার যে মাঝখানে যে সময়টা, যে অন্তর্বর্তীকালীন সময়টা থাকে, সেখানে কিন্তু শাসন কার্য থেমে থাকতে পারে না এবং এক্ষেত্রে আমলারাই কিন্তু শাসন ব্যবস্থায় নিরবচ্ছিন্নতা রক্ষা করে সর্বদা প্রশাসনিক কাঠামোকে কি করেন, সচল রাখেন। আমলারা দেশের রাজনৈতিক উত্থান পতনের ঊর্ধ্বে থেকে তারা নিরপেক্ষভাবে কিন্তু শাসন কার্য পরিচালনা করেন। তার ফলে প্রশাসনিক শৃঙ্খলা বজায় থাকে এবং সুশাসনের স্বার্থে কিন্তু এই ধারাবাহিকতাটা অপরিহার্য। তারপর হচ্ছে বিচার সংক্রান্ত কাজ। আমলারা কিন্তু এই বিচার সংক্রান্ত কাজ সম্পাদনের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা জানি বিচার সংক্রান্ত কাজের দায়িত্ব আসলে কিন্তু বিচার বিভাগের উপর ন্যস্ত, কিন্তু শাসন বিভাগের অনেক প্রশাসনিক সংস্থাও কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক বিচার সংক্রান্ত কাজের ক্ষেত্রে অনেক বিভিন্ন প্রশাসনিক সংস্থা থাকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে কিছু বিবাদ বিসংবাদ মীমাংসা আদালতের পরিবর্তে প্রশাসনিক সংস্থা সমূহের মাধ্যমে হয়। দৃষ্টান্ত হিসেবে আমরা ভারতের শিল্প সম্পর্কিত ট্রাইব্যুনাল, ভাড়া নিয়ন্ত্রক ট্রাইব্যুনালের কথা উল্লেখ করতে পারি এবং এক্ষেত্রে আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারপর হচ্ছে সংবাদ ও তথ্য সরবরাহ।
আমরা জানি সরকারি নীতি ও কার্যাবলী সম্পর্কিত যাবতীয় সংবাদ ও সঠিক তথ্যের উৎস হচ্ছে কি আমলাতন্ত্র। জনসাধারণ কি করে বিভিন্ন গোষ্ঠী, রাজনৈতিক দল, এমনকি সরকারের বিভিন্ন বিভাগ সরকারি সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে তথ্য ও বিবরণের জন্য কি করতে হয়, আমলাদের উপর তাদের নির্ভরশীল থাকতে হয়। সেজন্য সরকারের সকল বিষয়ে সঠিক সংবাদ ও তথ্যাদি সরবরাহের ব্যাপারে আমলাতন্ত্র কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর সমন্বয় সাধন। বর্তমানে দেশে বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব আমরা লক্ষ্য করে থাকি। বিভিন্ন এখন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে আসলে সেই গোষ্ঠীকে বোঝায় যারা সরকারকে চাপ সৃষ্টির মাধ্যমে তাদের কি করে থাকে স্বার্থ আদায় করে নেয়। একটা বিভিন্ন ধরো আমাদের বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে একটা রাষ্ট্র ব্যবস্থা, ধরো শিক্ষকদের সংগঠন, ডাক্তারদের সংগঠন, শ্রমিকদের সংগঠন, শিল্প মালিকদের সংগঠন, এমনি বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকে। তো এই তাদের বিভিন্ন দাবি দেওয়া থাকে। তো এই সকল সংঘগুলোর পরস্পর বিরোধী দাবি দেওয়াগুলোর মধ্যে কি করা, সমন্বয় সাধন করা, এটা কিন্তু আমলারা করে থাকেন। এবং এই গোষ্ঠীগুলোর সাথে আলাপ আলোচনা ও পরামর্শের মাধ্যমে আমলাগণ প্রশাসনকে উত্তেজনা মুক্ত রাখার চেষ্টা করেন এবং যাতে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখা না দেয় এবং তাদের দাবি দেওয়া যাতে সঠিকভাবে যৌক্তিক দাবি দেওয়া পূরণ করা যায় সেই ব্যবস্থা কিন্তু আমলারা করে থাকেন। তা বলে হচ্ছে অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা করা। এবং অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনার ক্ষেত্রেও আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। এ উদ্দেশ্যে আমরা কি করে থাকি যে সরকারের যে বিভিন্ন বিভাগ আছে এবং বিভিন্ন বিভাগের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের কার্যাবলীর মধ্যে কি করেন, সমন্বয় সাধনের চেষ্টা করেন এবং এভাবে সমন্বয় সাধনের মাধ্যমে তারা প্রশাসনকে গতিশীল রাখেন। তারপর হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব সংরক্ষণ। আমরা জানি রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং বিশেষ করে অনুন্নত বা উন্নয়নশীল দেশে আমলাদেরই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। এসব দেশে রাজনৈতিক স্থায়িত্বের অভাব, শিল্পায়নের অভাব প্রভৃতির কারণে কিন্তু আমলাদের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এবং দেখা যায় এই রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব সংরক্ষণের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। কারণ সরকার ব্যবস্থা যেহেতু কিছুদিন পর পর পরিবর্তন হয় এবং আমরা যেহেতু সবসময় থাকেন, সবসময়ের জন্য তারা থাকেন এবং দীর্ঘদিন কাজ করার ফলে তাদের মধ্যে এক ধরনের অভিজ্ঞতা ভান্ডার তাদের মধ্যে গড়ে ওঠে এবং এই অভিজ্ঞতার ভান্ডারকে কাজে লাগিয়ে তারা কি করেন, রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারপরে সেটা হচ্ছে নীতি প্রণয়ন। নীতি প্রণয়নের ক্ষেত্রে আমলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে এলম্যান্ড ও পাওয়ার একটা সুন্দর কথা বলেছেন যে কোনো সাধারণ নীতি কতদূর প্রয়োগ করা হবে তা আমলাদের ব্যাখ্যা এবং তাদের মনোভাব নৈপুণ্যের উপর নির্ভরশীল। এই কথাটা দ্বারা উনি আমলাদের গুরুত্বটাকে আসলে বোঝাতে চেয়েছেন এবং এই দিক থেকে প্রকৃতপক্ষে বেশিরভাগ নীতিই কিন্তু দেখা যায় কি আমলাদের সিদ্ধান্তের ফল। এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের ভূমিকা, সরকারের কাজের পরিধি আমলাদের নৈপুণ্য ও স্থায়িত্বের উপর নির্ভরশীল। এবং দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে মন্ত্রীদের প্রশাসনিক অদক্ষতা ও অজ্ঞতার কারণে কিন্তু নীতি নির্ধারণে আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং মন্ত্রীরা তখন আমলাদের মুখপাত্র হিসেবে পরিণত হয়। তারপর হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। আমলাতন্ত্র কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক সুবিধা দানের কেন্দ্র হিসেবেও কাজ করে। অনেক সময় দেখা যায় কি আমরা দেখে থাকি যে রাজনৈতিক সমর্থনের ভিত্তিতে আমলাতন্ত্রের উচ্চ পদে লাভের সুযোগ পাওয়া যায়। বিশেষ করে এই জিনিসটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় যে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সক্রিয়ভাবে সাহায্য সহযোগিতা করার জন্য নবনির্বাচিত যে রাষ্ট্রপতি তার কাছ থেকে এ ধরনের পুরস্কার লাভ করা একটা মানে প্রতিষ্ঠিত রীতি হয়ে গিয়েছে আসলে সেখানে। তারপর হচ্ছে সামাজিক পরিবর্তন কার্যকর করা। আমলাতন্ত্র আসলে সামাজিক পরিবর্তন কার্যকর করার ক্ষেত্রে নিয়োজিত থাকে। গণতান্ত্রিক সরকারের স্থায়িত্বটাই আসলে পরিবর্তনশীল সামাজিক চাহিদা উপলব্ধি করা এবং সেটা মিটানোর উপর নির্ভর করে থাকে। আর এই কাজে আমলারাই প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতার যোগান দিয়ে থাকে এবং এভাবে আমলারা দেখা যায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে থাকে। তারপর হচ্ছে প্রতিযোগিতামূলক স্বার্থের মূল্যায়ন। আমলাতন্ত্র বিভিন্ন প্রতিযোগিতামূলক স্বার্থের মূল্যায়ন করে থাকে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমলারা জনস্বার্থের যুক্তি সিদ্ধ যে মাপকাঠি আছে সেটা প্রয়োগ করে থাকেন এবং কোন সিদ্ধান্তটি জনস্বার্থে
কোন সিদ্ধান্তটি অধিক জনস্বার্থ মুখী এবং কোন সিদ্ধান্তটি আগে বাস্তবায়ন করা প্রয়োজন সেটা বিচার বিশ্লেষণ করে আমলাতন্ত্র সেই ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা। আমলাতন্ত্র পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে কি করে থাকেন? ভারসাম্য রক্ষা করে থাকেন। কারণ একজন সরকারি কর্মকর্তার সিদ্ধান্ত শুধুমাত্র তার ব্যক্তিগত নীতিবোধ ও মূল্যবোধের দ্বারাই প্রভাবান্বিত হয় না, তার পেশাগত ও নৈতিক মূল্যবোধের দ্বারাও কিন্তু অনেকাংশে প্রভাবিত। এই আমলাতান্ত্রিক সংগঠনে উভয় প্রকার মূল্যবোধের মধ্যে কি করে থাকে? সামঞ্জস্য রক্ষা করে থাকে। তারপর হচ্ছে স্বার্থের মূল্যায়ন। আমলাতন্ত্র বিভিন্ন প্রকার স্বার্থের মূল্যায়নে ভূমিকা রাখে এবং আমলাতন্ত্র যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জনস্বার্থের যৌক্তিকতা বিচার বিশ্লেষণ করে থাকে এবং তারা এক্ষেত্রে গোষ্ঠী স্বার্থের চেয়ে জনস্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং যে কোনো বিশেষ যথার্থ মূল্যায়নের পরে আপনারা কি করে থাকেন? সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তারপরে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। আমরা জানি আমলারা হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত, দক্ষ এবং পেশাগত মানসিকতা সম্পন্ন। সে কারণে আমলারা কি করে থাকেন? উপযুক্ত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আমলাদের একটা রাষ্ট্রের মধ্যে শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধিত হয়। বস্তুত কিভাবে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দেওয়া যায় এবং আধুনিক শিক্ষিত জাতি গড়ে তোলা যায় সে ব্যাপারে আমলারা নীতি প্রণয়নে সরকারকে সুপারিশ করে থাকেন। তারপর হচ্ছে সংস্কৃতির বিকাশ সাধন বা সাংস্কৃতিক বিকাশ সাধন যেটাকে বলা হয়। আসলে একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সাংস্কৃতিক বিকাশ সাধন অবশ্যই প্রয়োজন। আর আমলারা এই গুরুত্বের কথা অনুধাবন করে কি করে থাকেন? প্রত্যন্ত অঞ্চলে সাংস্কৃতিক পরিবর্তনের চেষ্টা করেন এবং আমলারা বিভিন্ন তাদের বক্তৃতা তারপরে বিবৃতির মাধ্যমে যে মানুষকে তার সাংস্কৃতিক পরিবর্তনে উৎসাহ জুগিয়ে থাকেন। তারপর হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ। আমলারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠার জন্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকেন। তাছাড়া তারা শিল্প উন্নয়নে সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা কি করে থাকেন? জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে থাকেন। তারপর হচ্ছে বৈদেশিক সম্পর্ক স্থাপন। আমরা জানি বর্তমান যুগ হচ্ছে আন্তর্জাতিকতার যুগ। এই যুগে কোনো রাষ্ট্র এককভাবে চলতে পারে না, অতএব বৈদেশিক সম্পর্ক স্থাপন করাটা অবশ্যই প্রয়োজন। প্রতিটি রাষ্ট্রের নিজের প্রয়োজন। তো এই ক্ষেত্রে আপনারা কি করেন? নিজ রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বিশেষ করে বিদেশের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি সম্পাদন, তারপর আমদানি রপ্তানি নীতি নির্ধারণ সহ আপনারা বিভিন্ন বিষয়ে কি করে থাকেন? গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। তারপরে বাজেট প্রণয়ন ও বিভিন্ন জিনিসের মূল্যায়ন। আমরা জানি যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের একটি অন্যতম কাজ হচ্ছে আর্থিক এক বছরের জন্য সরকার আয় ব্যয়ের একটি হিসাব নির্ধারণ করা, যেটা বাজেট নামে পরিচিত। এক্ষেত্রে আপনারা এই বাজেট কিন্তু আপনারা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এক্ষেত্রে যদিও সংশ্লিষ্ট দেশের অর্থমন্ত্রী বাজেট সংসদে পেশ করে থাকেন, মূলত পুরো বাজেটটা এসে আমাদের জ্ঞান বিচার বিবেচনা তাদের দক্ষতা অভিজ্ঞতা পরামর্শের দ্বারা মানে রচিত এবং আলোচিত হয়ে থাকে। তাছাড়া আমরা রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন জিনিসপত্রের মূল্য নির্ধারণও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। তারপরে হচ্ছে রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ। আমলাতন্ত্র কি করে থাকেন? আমরা জানি একটি রাষ্ট্রে বিভিন্ন রাজনৈতিক দল থাকে, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকে এবং তাছাড়া অন্য ধরনের বিভিন্ন সংঘ গোষ্ঠী আরো অনেক ধরনের গোষ্ঠী থাকে। তাদের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন ধরনের দাবি দেওয়া থাকে। তো আমলাতন্ত্র কি করেন? এই দাবি দেওয়াগুলো সংগ্রহ করেন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক স্বার্থের মূল্যায়ন করে সঠিক সিদ্ধান্তটা নিতে সহযোগিতা করে থাকেন। তারপরে এই কাজগুলো আপনারা করে থাকেন। তারপরে আমরা আজকে উপরের আলোচনা থেকে প্রিয় শিক্ষার্থী আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট যে আধুনিক রাষ্ট্রীয় কার্যাবলী ক্রমশ বৃদ্ধির সাথে সাথে আমলাতন্ত্রের ভূমিকা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আমলাতন্ত্র ব্যতীত রাষ্ট্রের কাজ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তবে আমলাতন্ত্রে কিছু গুরুত্বপূর্ণ ত্রুটি রয়েছে যেটা অনেক ক্ষেত্রে রাষ্ট্রের উন্নয়নকে ম্লান করে দিচ্ছে। তা আমরা আশা করব আমলাতন্ত্র এই ত্রুটিগুলা পরিহার করে সরকার ব্যবস্থা আমলাতন্ত্রকে আধুনিক করে তুলবে এবং তাদেরকে জবাবদিহিমূলক একটা প্রশাসন ব্যবস্থা গড়ে তুলবে, যেটা প্রশাসনের সত্যিকার উদ্দেশ্য যে জনকল্যাণমূলক সে উদ্দেশ্য অর্জিত হবে। তো যেহেতু এই পর্যায়ে আমরা আলোচনা করব একটা বিখ্যাত একজন
দার্শনিকের একটা মন্তব্য নিয়ে। তিনি রিচার্ড ক্রসম্যান একটা মন্তব্য করেছিলেন যে an uncontrolled bureaucracy is a threat to democracy, অর্থাৎ অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র হচ্ছে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আসলে আমরা জানি যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। আর এই জনগণের কল্যাণ সাধনের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তারা হচ্ছেন আমলাতন্ত্র। কিন্তু আমলাতন্ত্র যদি লোভ লালসায় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য জনস্বার্থ বিস্মৃত হন, তখন তাদের যে মূল উদ্দেশ্য যে জনকল্যাণ সেটা কিন্তু ব্যাহত হয়। অর্থাৎ আমলাতন্ত্রের মধ্যে যখন ত্রুটি পরিলক্ষিত হয় তখনই কিন্তু আমলাতন্ত্র আনকন্ট্রোলড হয়ে যায় এবং ডেমোক্রেসির জন্য সেটা হুমকি স্বরূপ হয়ে যায়। আর এই কারণে এই উক্তিটা রিচার্ড ক্রসম্যান এই উক্তিটা করেছেন। এই উক্তির সত্যতা আমরা এখন যাচাই করে দেখব। প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমলাতন্ত্রের an uncontrolled bureaucracy is a threat to democracy। আমরা এই পর্যায়ে এখন এটা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই যেটা সেটা হচ্ছে জনস্বার্থের প্রতি উদাসীনতা। আমরা দেখব যে সরকারি প্রশাসনে আসলে কিন্তু আমরারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং আমরারা এর স্থায়িত্ব, সংশ্লিষ্ট বিষয়ের উপর বিশেষ জ্ঞান, তারপরে প্রশাসনিক ক্ষেত্রে তাদের দক্ষতা, তাদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ করে তোলে এবং তাদের কাজই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করে। কিন্তু আমলাতন্ত্র যখন জনগণের স্বার্থের কথা বিস্তৃত হয়ে নিজের স্বার্থ চিন্তায় ব্যস্ত থাকে, নিজের পদ পদবীর দিকে তাদের দৃষ্টি বেশি থাকে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা যান, তখন কি হয়? তখনই কিন্তু এই অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায় থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে অভিজাততন্ত্রের আশঙ্কা। যেটা হচ্ছে অভিজাততন্ত্রের আশঙ্কা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত আমলাতান্ত্রিক সদস্য প্রতিনিধিত্বমূলক উদারনৈতিক গণতন্ত্রের দলীয় সরকারকেও ক্রমশ কিন্তু কিছু ব্যক্তির শাসনের ধাঁচে গড়ে তুলতে পারে। ফলে উদারনৈতিক গণতান্ত্রিক সরকারও ধীরে ধীরে কি হয়ে যায়? মুষ্টিমেয় কিছু ব্যক্তির শাসনে পরিণত হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমলাদের দ্বারাই সরকার ব্যবস্থায় অভিজাততন্ত্রের আশঙ্কা থাকে। অর্থাৎ সেখানে সরকার জনস্বার্থের প্রতি উদাসীন হয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ এবং অভিজাত যারা আছে, ধনিক শ্রেণী যারা আছে তাদের স্বার্থ চিন্তায় বিবৃত থাকে। তারপর হচ্ছে জনকল্যাণের পরিপন্থী। যেটা আসলে আমলাতন্ত্রের কাজই হচ্ছে জনকল্যাণ সাধন করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে এবং তাদের কাজই হচ্ছে জনগণকে সেবা দেওয়া। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনকল্যাণ ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের যে বিশেষ প্রয়োজনীয়তা এই সকল দেশে প্রবলভাবে মানে উন্নয়নশীল দেশগুলোতে অনুভূত হয়, তা অনেক সময় আমলাতন্ত্রের কারণে তা অনিশ্চিত হয়ে পড়ে। কারণ তারা আপন ক্ষমতার বৃদ্ধি, ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে নিজের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, তারপরে চরিতার্থ করা যায় সে নিয়েই তারা ব্যস্ত হয়ে পড়েন। এত করে জনস্বার্থের তারা জনকল্যাণের পরিপন্থী কি করে থাকেন? অনেক সিদ্ধান্ত নিয়ে থাকেন। অর্থাৎ তারা তাদের যে ক্ষমতা তারপরে সেটা নিজের স্বার্থে ব্যবহার করে থাকেন, সেটা জনকল্যাণের স্বার্থে ব্যবহার না হয়ে নিজের স্বার্থে ব্যবহার করে থাকেন পদ পদবী। এতে করে গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দেখা দেয়। অর্থাৎ গণতন্ত্রের যে প্রকৃত লক্ষ্য জনকল্যাণ সেটা ব্যাহত হয়। তারপর হচ্ছে ব্যক্তি স্বাধীনতার পক্ষে বিপজ্জনক। আসলে গণতন্ত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু ব্যক্তি স্বাধীনতা রক্ষা। কিন্তু আমলাতন্ত্র অনেক সময় কি হয়? ব্যক্তি স্বাধীনতার পক্ষে মানে বিপজ্জনক হয়ে পড়ে। কিন্তু দেখা যায় অনেক সময় কি হয়েছে, কি হয় আমলারা তখন কি করে থাকেন? তখন তারা কিভাবে নিজের স্বার্থ সংরক্ষণ করবেন সেই কারণে অনেক সময় দেখা যায় আমলারা রাজনীতিবিদদের কেউ ব্যবহার করে থাকেন ভুল বুঝিয়ে এবং তারা কি করে থাকেন? তাদের নিজের স্বার্থ কিভাবে হাসিল করা যায় সেটা নিয়ে সারাক্ষণই সে চিন্তায় বিবৃত থাকেন এবং দেখা যায় যে গণতন্ত্রের যে অন্যতম বৈশিষ্ট্য ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ করা, তারপরে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার মূল্যায়ন করা, ব্যক্তির কল্যাণে সমস্ত কাজ পরিচালনা করা, তার সে বিস্তৃত হয়ে কিভাবে সম্পদের পাহাড় গড়ে তোলা যায় সে চিন্তায় তারা ব্যস্ত থাকেন, যেটা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তারপর হচ্ছে রক্ষণশীলতার দুষ্ট। আসলে আমলাতন্ত্রকে রক্ষণশীলতার ধারক ও বাহক হিসেবে আখ্যায়িত করা হয়। আমলাদের মধ্যে অনেক সময় কি হয়? অনেক সময় দেখা যায় যে তারা প্রথা ও ঐতিহ্যের প্রতি তাদের বেশি আকর্ষণ
দেখা দেয়। এবং আমলারা গতানুগতিক ধারায় অনেক সময় কিন্তু রুটিন মাফিক কাজ করতে ব্যস্ত থাকে। তবে এর ফলে কি হয়, তারা রুটিনের বাইরে যেতে চান না। ফলে অনেক সময় আমলাতান্ত্রিক কাজকর্ম নিষ্প্রাণ এবং যান্ত্রিক হয়ে হয়ে পড়ে, এবং তাতে করে প্রকৃত জনকল্যাণ সাধন করা হয় না। তাই আমলারা অনেক সময় প্রগতি মূলক কোনো সংস্কার বা গুরুত্বপূর্ণ পরিবর্তনকে সহজে মেনে নিতে চান না, এবং এই কারণে আমলাতন্ত্রকে রক্ষণশীলতার দুষ্ট হিসেবে আখ্যায়িত করা হয়। তারপর হচ্ছে দীর্ঘসূত্রিতা। আমলাতন্ত্রের তার পরবর্তী যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে দীর্ঘসূত্রিতা। আমরা দীর্ঘসূত্রিতার ক্ষেত্রে যে জিনিসটা আমরা লক্ষ্য করে থাকি, যেটা আমলাতন্ত্রের মানে অনেক পুরনো অভিযোগ আমলাতন্ত্রের বিরুদ্ধে, যে সেটা হচ্ছে আমলাতন্ত্রের একটু বড় ত্রুটি। আমলারা কি করেন, আনুষ্ঠানিক সিদ্ধান্তের কোনো বাইরে যেতে চান না, এবং তারা রুটিন মাফিক কাজকর্মে আমরা জানি তারা অভ্যস্ত হয়ে ওঠেন, এবং তারা যান্ত্রিকতা, দীর্ঘসূত্রিতা তাদের মধ্যে অনেক প্রকট হয়ে ওঠেন, এবং লাল ফিতার বাঁধনে অনেক সময় সরকারি কাজকর্ম গতি হারিয়ে ফেলে। অর্থাৎ তারা অনেক বেশি নিয়ম কানুন সেখানে করে থাকেন, যে এটা করতে হলে এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। এত করে প্রশাসনিক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে গতিশীলতা আসে না, জনকল্যাণ ব্যাহত হয়, যেটা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তারপরে হচ্ছে নৈর্ব্যক্তিকতার সংকীর্ণতা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এবং সমালোচকদের মতে এটা হচ্ছে আমলাতন্ত্রের অন্যতম একটা নেতিবাচক দিক। এই নৈর্ব্যক্তিকতার জন্য আমলাদের সাথে মানে জনগণের কোনো কি যোগাযোগ থাকে না, এবং ঊর্ধ্বতন আমলারা অনেক সময় কি করেন, নিজেদের একটা পৃথক জগৎ গড়ে তোলেন, এবং তারা চালচলন, জীবনধারায় একটা স্বকীয়তা বজায় রেখে চলেন। তাদের মধ্যে এক ধরনের ঔন্নাসিকতা পরিলক্ষিত হয়। জনগণ এতে কি হয়, বিরক্ত হয়, এবং ক্ষুব্ধ জনসাধারণের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে পারে, এবং সাধারণ মানুষের মধ্যে এই কালক্রমে ক্ষোভ থেকে এক ধরনের বিদ্রোহ জন্ম নেয়, যেটা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তারপরে সেটা হচ্ছে সামাজিক সংহতির বিরোধী। আসলে অনেক সময় কি হয়, সমাজ ব্যবস্থাতে আমলাতান্ত্রিক কাঠামোর প্রতিকূল প্রতিক্রিয়া আসলে পরিলক্ষিত হয়। আমলাতান্ত্রিক ব্যবস্থার জন্য আদর্শহীনতা, তারপরে ক্ষমতা লিপ্সা, দলীয় মনোভাব প্রভৃতি কি করে সমাজ জীবনকে কলুষিত করে থাকে, এবং সামাজিক গোষ্ঠীকুতুর মধ্যেও আমলাতান্ত্রিক কাঠামো গড়ে ওঠার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। কারণ মানুষ কিন্তু অনুকরণ প্রবণ, অতএব আমলারা যেহেতু উচ্চপদস্থ, তাদের কিন্তু সবাই কিন্তু অনুসরণ করে থাকে। আমলাদের মধ্যে ক্ষমতার মোহ মানবিক সম্পর্ককে অনেক সময় কি হয়, অতিক্রম করে যায়, এবং মানবিক সম্পর্কের জায়গায় তাদের পদাধিকার প্রাধান্য পায়, এবং ব্যক্তিবর্গের মধ্যে এক ধরনের প্রশাসনিক সম্পর্কের পরিবর্তে নানা রকম গৌণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এতে করে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়ে, এবং সামাজিক সংহতি বিপন্ন হয়ে পড়ে, যেটা গণতন্ত্রের পরিপন্থী। তারপর হচ্ছে উদ্যোগের অভাব। অনেক সময় আমরা জনকল্যাণমূলক এবং সরকারের বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মসূচি আছে সেটার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান। আপনারা কি করেন, যে কার্যধারার সৃজনমূলক অনেক সময় কাজকর্মের অভাব তাদের মধ্যে দেখা দেয়। তাদের মধ্যে উদ্যোগ ও কর্মপ্রচেষ্টার অভাবও অনেক ক্ষেত্রে পরিলক্ষিত হয়, যেটা জনকল্যাণের পরিপন্থী এবং গণতন্ত্রেরও পরিপন্থী। তো উপযুক্ত আলোচনা শেষে আমরা একটা কথাই বলবো, যে আসলে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র সত্যিকার অর্থে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, এবং অনিয়ন্ত্রিত আমলাতন্ত্রের ক্ষেত্রে আমরা বলবো যে আসলে আমরা এতক্ষণ যে ত্রুটি সমূহের কথা আলোচনা করলাম, সেটা কিন্তু আসলে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্রের ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। তবে সেটা এবং অনিয়ন্ত্রিত আমলাতন্ত্রের ক্ষেত্রে গণতন্ত্র কার্যকর করা যায় না। তবে নিয়ন্ত্রিত আমলাতন্ত্র দেশ ও জনগণের কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। তা আমরা আশা করব যে আমলাতন্ত্র সর্ব অবস্থায় নিয়ন্ত্রিত থেকে তাদের যে প্রকৃত লক্ষ্য মানে জনকল্যাণ সাধন, সেটা সাধনে বিবৃত থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসের এখানেই সমাপ্তি। পরবর্তী ক্লাসে আমাদের আবারও দেখা হবে। তোমাদের সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে